নানগারহারে যুক্তরাষ্ট্রের বোমা হামলায় ৩৬ জঙ্গি নিহত। সামরিক বাহিনীর প্রশংসায় ট্রাম্প। আফগানিস্তানকে পরীক্ষা ক্ষেত্র বানানো হচ্ছে, অভিযোগ কারজাইয়ের। সিরীয় সরকারের বিরুদ্ধে রাসায়নিক হামলার অভিযোগকে শতভাগ মিথ্যা বলে উড়িয়ে দিলেন প্রেসিডেন্ট আসাদ। দেশটিতে মার্কিন হামলা বন্ধে রুশ মার্কিন ঐকমত্য। ষষ্ঠবারের মতো পারমাণবিক বোমার পরীক্ষা চালাতে যাচ্ছে উত্তর কোরিয়া। দেশটিতে সামরিক হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের। এবং বাংলা নববর্ষ উপলক্ষে পঞ্চগড় সীমান্তে দুই বাংলার মিলন মেলা। ফসল তোলার উৎসব হিসেবে ভারত পাকিস্তানের পাঞ্জাব সীমান্তে বৈশাখী উদযাপন। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ফারজানা মুমু। আফগানিস্তানের নানগারহারে যুক্তরাষ্ট্রের শক্তিশালী বোমা হামলায় আইএসের এক শীর্ষ নেতা সহ ৩৬ জঙ্গি নিহত হয়েছে। প্রায় ১০ টন ওজনের বোমা নিক্ষেপের ঘটনায় সামরিক বাহিনীর প্রশংসা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন এ হামলার নিন্দা জানিয়ে সাবেক আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেছেন, আফগানিস্তানকে ভয়ঙ্কর সব বোমার পরীক্ষা ক্ষেত্র বানানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে আইএস জঙ্গিদের সুড়ঙ্গ ও বাংকার লক্ষ্য করে শক্তিশালী বোমাটি নিক্ষেপ করা হয়। ৯,৮০০ কেজি বা প্রায় ১০ টন ওজনের GBU-43/B মডেলের এই বোমাটি ১১ টন TNT ক্ষমতা সম্পন্ন বলে জানিয়েছে গণমাধ্যম। বিস্ফোরক ও তীব্রতার বিচারে বোমাটিকে মার্কিন সেনাবাহিনী মাদার অফ অল বম্বস নামে অভিহিত করে থাকে। এই হামলার পরবর্তী অবস্থা নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি পেন্টাগন। তবে হামলার আগে বেসামরিক প্রাণহানি ও আশপাশের ক্ষয়ক্ষতি এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয় বলে জানান হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার। আফগান এক কর্মকর্তার বরাতে বিবিসি জানায়, হামলায় আইএসের এক শীর্ষ নেতা সহ বেশ কিছু জঙ্গি নিহত হয়েছে। নানগারহারের এই অঞ্চলটি পার্বত্য ও জনবিরল এলাকা বলে জানা গেছে। হামলার পরপরই একে যুক্তরাষ্ট্রের সাফল্য উল্লেখ করে মার্কিন সেনাদের প্রশংসা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ৮ বছরে ওবামা প্রশাসন আফগানিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। পৃথিবীর শ্রেষ্ঠ সামরিক বাহিনী রয়েছে আমাদের, তাদের নিয়ে সত্যিই আমরা গর্বিত। তাদের হাতে ন্যস্ত ক্ষমতা অনুযায়ী অন্যান্য সব অভিযানের মতো এখানেও তারা দক্ষতার প্রমাণ দিয়েছে। ওবামা সরকারের ৮ বছরের সঙ্গে আমাদের গত ৮ সপ্তাহের কাজের তুলনা করলেই দেখতে পাবেন আইএস ও অন্যান্য সন্ত্রাস বিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্র এখন কতটা সফল। মার্কিন এই বোমা হামলার নিন্দা জানিয়েছেন সাবেক আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। সন্ত্রাস বিরোধী যুদ্ধের নামে এটি মার্কিনদের অমানবিক ও নৃশংস কাজ বলে একাধিক টুইট বার্তায় উল্লেখ করেন তিনি। আফগানিস্তানকে যুক্তরাষ্ট্রের ভয়ঙ্কর সব বোমার পরীক্ষা ক্ষেত্র বানানোর চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন কারজাই। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। সিরিয়ায় সরকারি বাহিনীর বিরুদ্ধে রাসায়নিক হামলা চালানোর অভিযোগকে শতভাগ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন সেদেশের প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এ ঘটনা তদন্তে বিদেশিদের অনুমতি দিতে প্রস্তুত বলেও জানান তিনি। তবে তা অবশ্যই নিরপেক্ষ তদন্ত দল হতে হবে। এদিকে সিরিয়ায় আর কোনো মার্কিন হামলা থেকে বিরত থাকার ব্যাপারে রাশিয়া ও যুক্তরাষ্ট্র একমত হয়েছে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। থেমে থেমে বিমান হামলায় গেল বুধবার কেঁপে ওঠে ইদলিবের কয়েকটি আবাসিক এলাকা। এসব হামলায় ধ্বংস হয়ে যায় ওই এলাকার ঘরবাড়ি। তবে এতে প্রাণহানি ঘটেছে কিনা এবং কারা এই হামলা চালিয়েছে সে ব্যাপারে কিছুই জানানো হয়নি। এদিকে ওই এলাকায় রাসায়নিক হামলার ঘটনায় প্রথমবারের মতো মুখ খুললেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে তার বাহিনীর বিরুদ্ধে রাসায়নিক হামলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন তিনি। এই ঘটনা তদন্তে বিদেশিদের অনুমতি দিতে পারেন বলেও জানান আসাদ। পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র সন্ত্রাসীদের সঙ্গে হাত মিলিয়েছে। তারা সিরিয়ায় হামলা চালানোর জন্য নিজেদের মতো করে রাসায়নিক হামলার গল্প তৈরি করেছে। আমাদের হাতে কোনো রাসায়নিক অস্ত্র নেই, যদি বা থাকতো তবে ওই এলাকায় হামলা চালানোর কোনো কারণ ছিল না। ইদলিবে খান শেখুন এলাকায় যেসব শিশুর মৃত্যুর খবর ছড়ানো হচ্ছে সে বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। সামাজিক মাধ্যমে আজ অনেক নকল ভিডিও দেখা যায়, এটিও যে তেমন কিছু নয় তার নিশ্চয়তা কি? প্রেসিডেন্ট আসাদ রাসায়নিক হামলার অভিযোগ উড়িয়ে দিলেও ইদলিবের হামলায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা OPCW। তুরস্ক থেকে নমুনা সংগ্রহের পর জাতিসংঘের সঙ্গে যৌথভাবে তদন্ত করে সংস্থাটি।
ইদলিবে রাসায়নিক হামলার ঘটনায় এর দায়ভার প্রেসিডেন্ট আসাদকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। তিনি বলেন, সিরিয়া ইস্যুতে ভুল পথে হাঁটছে রাশিয়া। আমরা রাশিয়াকে সঙ্গে নিয়ে সিরীয় সংকট সমাধান করতে চাই, কিন্তু দুর্ভাগ্য রাশিয়া ভুল পথে হাঁটছে। সিরিয়ায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি খুবই খারাপ, দ্রুত এর সমাধান প্রয়োজন, তবে আমরা সেটা আসাদকে বাদ দিয়ে করতে চাই। এদিকে সিরিয়ায় পুনরায় মার্কিন বিমান হামলা না চালানোর ব্যাপারে যুক্তরাষ্ট্র ও রাশিয়া একমত হয়েছে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমাদের সব বিষয়ে খোলামেলা আলোচনা হয়েছে। আগামীতে যুক্তরাষ্ট্র এ ধরনের হামলা আর চালাবে না বলে আশ্বস্ত করেছে। আমরা রাসায়নিক হামলার ব্যাপারে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানাচ্ছি। এর মধ্যেই রাক্কার তাবকা শহরে মার্কিন জোটের বিমান হামলায় যুক্তরাষ্ট্র সমর্থিত আসাদ বিরোধী বিদ্রোহী গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফ্রন্ট এসডিএফ এর 18 সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের ভুলবশত বিমান হামলায় হতাহতের এই ঘটনা ঘটে বলে জানানো হয়। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। গেল 11 এপ্রিল মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স এসডিএফ এর অন্তত 18 জন সদস্য নিহত হয়। আইএস এর কথিত রাজধানী রাক্কার তাবকায় জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে ওই হামলা চালানো হলেও ভুলক্রমে এসডিএফ এর 18 সদস্য নিহত হয় বলে এক বিবৃতিতে স্বীকার করেছে ইউএস সেন্ট্রাল কমান্ড। বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন সমর্থিত সিরীয় বিদ্রোহীদের অনুরোধে আইএস এর অবস্থানে ওই হামলা চালানো হলেও সেটি ছিল মূলত এসডিএফ এর ঘাঁটি। ওই ঘটনায় দুঃখ প্রকাশ করে নিহত ও তাদের সব পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া ভবিষ্যতে আরও সতর্ক থাকার কথাও জানায় তারা। আন্তর্জাতিক সময়ে আরও দেখবেন, যুক্তরাষ্ট্রের অভিবাসী বিরোধী নীতির প্রতিবাদে নিউ ইয়র্কে ট্রাম্প টাওয়ারে বিক্ষোভ, আটক 25। উত্তর কোরিয়ায় সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। পিয়ংইয়ংয়ে আর কোনো পরমাণু অস্ত্রের পরীক্ষা চালালে মার্কিন সামরিক বাহিনী দেশটিতে হামলা চালাতে পারে বলে গোয়েন্দা সূত্রে বরাতে জানায় এবিসি নিউজ। এর মধ্যে উত্তর কোরিয়া ষষ্ঠবারের মতো পারমাণবিক বোমার পরীক্ষা চালাতে যাচ্ছে বলে স্যাটেলাইট ছবির বরাতে জানিয়েছেন মার্কিন পর্যবেক্ষকরা। এই অবস্থায় সব পক্ষকে শান্ত থাকার আহ্বান চীনের। উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সাং এর 105তম জন্মবার্ষিকী সামনে রেখে বৃহস্পতিবার পিয়ংইয়ংয়ে নতুন একটি সড়কের উদ্বোধন করেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। এ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে সেজে ওঠে অত্যাধুনিক সড়ক রিওমিয়ং। কোরীয় উপদ্বীপে মার্কিন রণতরী পাঠানোর পর সৃষ্ট উত্তেজনার মধ্যেই উত্তর কোরীয় নেতাকে সে দেশের অবকাঠামো উন্নয়নের কাজ উদ্বোধন করতে দেখা গেল। অবকাঠামোগত উন্নয়নের আড়ালে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়া পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার দেশটির প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকীতে পিয়ংইয়ং আবারও পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাতে যাচ্ছে বলে মার্কিন পর্যবেক্ষকদের বরাতে জানায় সিএনএন। স্যাটেলাইট ছবিতে উত্তর কোরিয়ার পারমাণবিক কেন্দ্রে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে বলে জানান তারা। উত্তর কোরিয়ার পররাষ্ট্র দপ্তরের বক্তব্যেও এর ইঙ্গিত পাওয়া যায়। নির্দিষ্ট কোনো তারিখ না জানালেও উপযুক্ত সময়ে ষষ্ঠবারের মতো পরমাণু অস্ত্রের পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী হ্যাং সং রিওল। একই সঙ্গে কোরীয় উপদ্বীপে চলমান উত্তেজনার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন তিনি। উত্তর কোরিয়ায় পারমাণবিক পরীক্ষার তোড়জোড়ের মধ্যেই দেশটিতে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে কোরীয় উপদ্বীপে 2টি মার্কিন রণতরী মোতায়েন ও পশ্চিম প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্র শাসিত গুয়াম দ্বীপে বোমারু বিমান পাঠানো হয়েছে। পিয়ংইয়ং এর সম্ভাব্য পরমাণু অস্ত্র পরীক্ষার জবাব দিতেই যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিয়েছে বলে মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে জানায় প্রেস টিভি। এদিকে উত্তর কোরিয়াকে আচরণ বদলাতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী জেমস ম্যাটিস। বৃহস্পতিবার তুর্কির প্রতিরক্ষা মন্ত্রী ফিকির ইসিকের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে পিয়ংইয়ং এর প্রতি এ হুঁশিয়ারি দেন তিনি। কোরীয় উপদ্বীপে সংকট সমাধানে আমরা বিশ্ব সম্প্রদায়কে সঙ্গে নিয়ে কাজ করতে চাই, কিন্তু উত্তর কোরিয়া যদি তাদের উস্কানিমূলক আচরণের পরিবর্তন না করে তবে যুক্তরাষ্ট্র যে কোনো ব্যবস্থা নিতে বাধ্য হবে। এ অবস্থায় উত্তর কোরিয়াকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে চীন। পাশাপাশি যুক্তরাষ্ট্রকে কোনো সামরিক ব্যবস্থা থেকে বিরত থাকারও পরামর্শ দেয় দেশটির পররাষ্ট্র দপ্তর। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। রাশিয়া সীমান্তের কাছে পোল্যান্ডের অজিসে 1100-র বেশি সেনা মোতায়েন করতে যাচ্ছে সামরিক জোট ন্যাটো। বৃহস্পতিবার বাল্টিক সাগরে রাশিয়ার কালিনিনগ্রাদ ছিটমহল সীমান্ত থেকে 57 কিলোমিটার দক্ষিণে এ সেনা মোতায়েনের জন্য জড়ো করা হয়।
এর মধ্যে 900 মার্কিন, 150 ব্রিটিশ ও 120 জন রোমানিয়ান সেনা রয়েছে। রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবেলায় বাল্টিক অঞ্চলে বহুজাতিক বাহিনীর সঙ্গে মার্কিন সেনাদের যোগ দেওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছে পোল্যান্ড। সম্প্রতি রাশিয়া কালিনিনগ্রাদ ছিটমহলে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে। জুনের মধ্যে এ অঞ্চলে আরও 3 দফা ন্যাটোর সেনা মোতায়েন করা হবে বলে জানা গেছে। যেকোনো আগ্রাসন মোকাবেলা ও সম্মিলিত সামরিক প্রতিরোধের অংশ হিসেবেই পোল্যান্ডে এই সেনা মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছেন ন্যাটোর এক কমান্ডার। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের লোকসভা নির্বাচনে শ্রীনগর শহরে মোট ভোটারের মাত্র 2% ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। কাশ্মীরের স্বাধীনতার দাবিতে আন্দোলনের অংশ হিসেবে ভোটাররা নির্বাচন প্রত্যাখ্যান করায় ভোট প্রয়োগের সংখ্যা এত কম হয়েছে বলে মনে করা হচ্ছে। এর আগে গেল 9 এপ্রিল ভোটের দিন নিরাপত্তা বাহিনীর গুলিতে 8 জন নিহত হয়। দীর্ঘদিন থেকেই স্বাধীনতার দাবিতে আন্দোলন করে আসছে জম্মু কাশ্মীরের মানুষ, যদিও এতে পাকিস্তানের ইন্ধন রয়েছে বলে অভিযোগ ভারতের। পাকিস্তানের উত্তরাঞ্চলীয় মারদান শহরে ধর্ম অবমাননার অভিযোগে মার্শাল খান নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আব্দুল্লাহ নামের আরেক ছাত্র। তারা দুজনেই ওয়ালি খান বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষার্থী। মার্শাল ও আব্দুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ম অবমাননাকর পোস্ট করেছে এমন অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের উপর চড়াও হয়। তাদের দুজনকে ইট লাঠি দিয়ে বেধড়ক পেটানোর পাশাপাশি মার্শালকে কাছ থেকে গুলি করারও অভিযোগ রয়েছে। পুলিশ বলছে ঘটনায় শতাধিক লোক জড়িত ছিল, তবে সবাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ এ নিয়ে বেশ কয়েকজন ছাত্রকে আটক করলেও কোনো মামলা দায়ের করেনি। এরই মধ্যে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আন্তর্জাতিক সময় আরও যা দেখবেন, সেনেগালে মুসলমানদের একটি ধর্মীয় অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে 22 জনের মৃত্যু, নিখোঁজ অন্তত 100 জন। মসুলের আইএস বিরোধী অভিযান অব্যাহত রেখেছে ইরাকি যৌথ বাহিনী। চলমান এই অভিযানে ওল্ড সিটির কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ আল নুরি মসজিদের আশপাশের পুরো এলাকা জঙ্গি গোষ্ঠী আইএসের কাছ থেকে পুনর্দখলে দাবি করেছে ইরাকি সেনাবাহিনী। আইএস নিয়ন্ত্রিত ওই এলাকার হাসপাতাল, কয়েকটি মসজিদ ছাড়াও বিভিন্ন স্থাপনা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বলে জানানো হয়। এক সেনা কর্মকর্তা বলেন, যৌথ বাহিনীর তীব্র প্রতিরোধের মুখে আইএস যোদ্ধারা রাতের আঁধারে পালিয়ে যাচ্ছে। সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে যৌথ বাহিনী ধীর গতিতে এগোচ্ছে বলে উল্লেখ করা হয়। সেসব এলাকায় আইএস সাধারণ মানুষকে পালাতে দিচ্ছে না, বরং গৃহবন্দী করে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে। ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে 6 ফিলিস্তিনি শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার পশ্চিম তীরের আল কুদস এলাকায় ফিলিস্তিনের নাগরিকদের বিক্ষোভে ইসরায়েলি সেনাবাহিনী বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। এ সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে 6 বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আহত হন। তারা সবাই আল কুদস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। আহতদের রেড ক্রিসেন্টের সহযোগিতায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর আগে গত বছর আল কুদস বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকবার তল্লাশি চালিয়েছিল ইসরায়েলি বাহিনী। ভূমধ্য সাগরের লিবীয় উপকূলের কাছে নৌকাডুবির ঘটনায় 23 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও বাকি 98 আরোহীর কোনো সন্ধান মেলেনি। নিখোঁজদের মধ্যে 5 জন শিশু ও 15 জন নারী বলে জানা গেছে। তাদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে। বৃহস্পতিবার শতাধিক অভিবাসী নিয়ে ওই নৌকাটি ত্রিপোলি উপকূল ছেড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে। উপকূলরক্ষীরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে 23 জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে পারলেও বাকিদের কোনো খোঁজ মেলেনি। ভূমধ্যসাগরের দুর্গম রুটে অবৈধভাবে ইতালিতে পৌঁছানোর উদ্দেশ্যে ওই নৌকায় চড়ে বসেন 120 জন অভিবাসী। নৌকার কাঠামোয় ত্রুটি থাকায় এবং ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহনের কারণেই ছেড়ে নৌকাটি ডুবে যেতে শুরু করে বলে জানা গেছে।
রাশিয়ার বেসলানে 2004 সালের জিম্মি ঘটনা মোকাবেলায় তৎকালীন রুশ সরকার ব্যর্থ হয়েছে বলে রায় দিয়েছেন ইউরোপের মানবাধিকার আদালত। আদালতের এই রায়কে ভিত্তিহীন দাবি করে আপিল করার কথা জানিয়েছে মস্কো। 13 বছর আগে রুশ বাহিনীর ওই জিম্মি উদ্ধার অভিযানে 330 জন মানুষ নিহত হন, যাদের বেশিরভাগই শিশু। চেচনিয়া থেকে রুশ সেনা সরিয়ে নেয়ার দাবিতে রাশিয়ার উত্তর ওসেটিয়ার বেসলান শহরের একটি স্কুল অবরোধ করে চেচেন বিদ্রোহীরা। 3 দিন ধরে তারা সহস্রাধিক মানুষকে জিম্মি করে রাখে। পরে বিদ্রোহীদের দমনে তৎকালীন রুশ প্রশাসনের কড়া অবস্থানের মুখে ব্যাপক প্রাণহানি হয়। মানবাধিকার আদালতের দাবি, রুশ সরকার এই হামলার বিষয়ে আগে থেকে জানলেও কোনো ব্যবস্থা নেয়নি। রুশ বাহিনী ভারী অস্ত্র ব্যবহার করেছিল বলেও অভিযোগ রয়েছে। মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের অতীত জীবন নিয়ে নিবন্ধ প্রকাশের জেরে করা মানহানির মামলায় ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইল। কি পরিমাণ ক্ষতিপূরণ দিতে পত্রিকাটি রাজি হয়েছে আদালত তা প্রকাশ করেনি। তবে মামলাটি নিষ্পত্তির জন্য ডেইলি মেইল মেলানিয়াকে 30 লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ দেবে বলে বিভিন্ন সূত্রে জানিয়েছে বিবিসি। গত বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা চলার সময় অনলাইনে প্রকাশিত একটি নিবন্ধে ডেইলি মেইল জানায়, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিয়ের আগে এসকর্ট সার্ভিস বা অর্থের বিনিময়ে সঙ্গী হওয়ার পেশায় জড়িত ছিলেন মেলানিয়া। পরে অবশ্য নিবন্ধটি ওয়েবসাইট থেকে তুলে নিয়ে বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করে তারা। সেখানে ডেইলি মেইল জানায়, মেলানিয়া শুধু মডেলিং এর সঙ্গে জড়িত ছিলেন। তবে মার্কিন ফার্স্ট লেডি ডেইলি মেইলের নিবন্ধের প্রতিবাদ জানিয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে লন্ডনের আদালতে 15 কোটি মার্কিন ডলারের মানহানির মামলা করেন। নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভের সময় অন্তত 25 জনকে আটক করেছে পুলিশ। অভিবাসীদের আটকাভিযান বন্ধের দাবিতে বৃহস্পতিবার বিকেলে ম্যানহাটনের ট্রাম্প টাওয়ারের ভেতরে বিক্ষোভ করে কয়েকশো মানুষ। এ সময় বেশিরভাগ বিক্ষোভকারী ট্রাম্প বিরোধী স্লোগান সম্বলিত টি শার্ট পরে ও ব্যানার টানিয়ে প্রতিবাদ জানায়। বিক্ষোভের এক পর্যায়ে পুলিশ তাদের উপর চড়াও হয় এবং 25 জনকে আটক করে। আটককৃতরা সীমান্তের দেয়াল নির্মাণের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তারা বলেন, ট্রাম্প মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছে। ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার কারাকাসে মাদুরো বিরোধী বিক্ষোভে নামে কয়েক হাজার মানুষ। এ সময় পুলিশ তাদের বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের লক্ষ্য করে জলকামান ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। বিক্ষোভকারীরাও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে আহত হয় বেশ কয়েকজন। এ সময় প্রেসিডেন্ট মাদুরোর পক্ষেও পাল্টা সমাবেশ করে শত শত মানুষ। সেনেগালে মুসলমানদের একটি ধর্মীয় অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে 22 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছে অন্তত 100 জন। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে গণমাধ্যম জানায়, সেনেগালের দক্ষিণ পূর্বাঞ্চলীয় এলাকায় একটি বার্ষিক কোরআন পড়া অনুষ্ঠানে হঠাৎ আগুন লেগে যায়। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছুই জানা যায়নি। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তীব্র গরম আবহাওয়ার কারণে আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে। এছাড়া শুষ্ক মৌসুম হওয়ায় আশপাশে পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হয়। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মেক্সিকোয় তেলবাহী একটি লরির সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে 24 জন নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত 9 জন। বৃহস্পতিবার দেশটির প্যারোক্যালো এলাকার একটি মহাসড়কে তেলবাহী লরির সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটিতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক। দুর্ঘটনার কারণ সম্পর্কে জানাতে পারেনি কর্তৃপক্ষ। ঘূর্ণিঝড় কুকের কারণে নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সরিয়ে নেওয়া হয়েছে ওই এলাকার বাসিন্দাদের। ঘূর্ণিঝড় কুকের তাণ্ডবে বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। ভূমিধস এবং গাছপালা উপড়ে পড়ায় বন্ধ রয়েছে যোগাযোগ ব্যবস্থা। এছাড়াও দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ক্রাইস্টচার্চের কয়েকটি নদীর পানি বিপদসীমা অতিক্রম করে প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে রাস্তাঘাট। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের সাবধানে চলাচলের নির্দেশ দিয়েছে। আবহাওয়া অফিস জানায়,
ঘূর্ণিঝড়টি দ্রুত অতিক্রম করছে। বৃষ্টিপাত দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনাও কম বলে জানানো হয়েছে। এর আগে নিউ ক্যালাডোরিয়ার উপকূলীয় অঞ্চল ভানুয়াতুতে গত শনিবার ঘূর্ণিঝড়ের আঘাতে একজনের প্রাণহানি ঘটে। এক বছর আগে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পের ধকল না কাটতেই আবার বন্যার কবলে পড়েছে ইকুয়েডরের পশ্চিম উপকূল। প্রশান্ত মহাসাগরীয় উপকূলের পোর্তো বায়েজু ও মানাবি প্রদেশে গত কয়েকদিনের টানা বর্ষণে এ বন্যার সৃষ্টি হয়েছে। বন্যায় কয়েক হাজার বাড়ি ও সড়ক মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে 17,000-এরও বেশি একর ফসলি জমি ভেসে গেছে বলে জানায় কর্তৃপক্ষ। প্রায় 13 লাখ মানুষ বন্যার কারণে দুর্ভোগে পড়েছেন। টানা বৃষ্টির পাশাপাশি বাঁধের কারণে কয়েকটি নদীর স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হওয়াকেও বিস্তৃত এলাকা প্লাবিত হওয়ার জন্য দায়ী করা হচ্ছে। দুর্গত মানুষের সাহায্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া। বিপন্ন এলাকাগুলোতে উদ্ধার অভিযান চলছে বলেও জানান তিনি। গত বছরের এপ্রিলে ইকুয়েডরে 7.8 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে 650-এরও বেশি মানুষ নিহত হয়। বাংলা নববর্ষ উপলক্ষে পঞ্চগড়ের সীমান্তে প্রতি বছরের মতো এবারও বসল দুই বাংলার মিলন মেলা। সকাল থেকে সীমান্তের নো ম্যানস ল্যান্ডে ঢল নামে বাংলাদেশ ও ভারতের বাংলা ভাষাভাষী মানুষের। ছোট বড় থেকে শুরু করে সব বয়সের মানুষ ভিড় জমান প্রায় 5 কিলোমিটার এলাকা জুড়ে। মিলন মেলাকে ঘিরে বিজিবি ও বিএসএফ ছিল সতর্ক অবস্থানে। কঠোর নিরাপত্তার মধ্যে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। অনেকদিন পর স্বজনদের কাছে পেয়ে অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েন। কেউ কেউ কাঁটাতারের উপর দিয়ে বিনিময় করেন উপহার সামগ্রী। 1947 সালে দেশ বিভক্তির পর থেকে প্রতি বছর পহেলা বৈশাখে এই আয়োজন করা হচ্ছে। আমার বড় ভাই শিলিগুড়িতে থাকে, ভারতে যাওয়ার প্রায় 30 বছর হইল। 30 বছর ধরে তার সঙ্গে করে আমার দেখা সাক্ষাৎ হয়নি। আজকে প্রথমে মিলনমেলা দেখা হইলো। আমার চাচাতো ভাই ভারতে আছে, ওনাকে দেখার জন্য আমি বর্ডারে আসলাম। আরেকটা সুযোগ করে দেওয়ার দরকার আমাদের বাংলাদেশ সরকার, সেটা হচ্ছে আমাদের একটু না হলে খুলে দেওয়ার দরকার একটু বর্ডারটা আর কি। তাহলে আমরা অনেক সন্তুষ্ট হইতাম। আজকে প্রথম আসলাম ভারতে, আমার অনেক বন্ধু বান্ধব এবং ভাই ভাইস্তা আছে, তাকে দেখে অনেক শান্তি আমার হৃদয়ে পেল। ভারত ও পাকিস্তানে ফসল তোলার উৎসব হিসেবে বৈশাখী উদযাপন করা হয়েছে। দিনটিকে বরণ করে নিতে দুদেশের সীমান্তবর্তী পাঞ্জাবের আত্তারি ওয়াগাহ এলাকায় ছিল বিশেষ আয়োজন। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং পাকিস্তানের সীমান্ত বাহিনী রেঞ্জার্স যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। দুদেশের শিল্পীরা ঐতিহ্যবাহী নাচ গানের পাশাপাশি বর্ণিল কসরতে মাতিয়ে রাখেন দর্শনার্থীদের। পাঞ্জাবের কৃষকরা দিনটিকে মূলত ফসল তোলার উৎসব হিসেবে উদযাপন করে থাকে। অমৃতসরের স্বর্ণ মন্দিরে চলে এই উৎসবের প্রধান আনুষ্ঠানিকতা। পাক ভারত সীমান্তের এই প্রাণচঞ্চল আয়োজন দুদেশের সম্পর্কের বরফ গলাতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বৌদ্ধ নববর্ষ উপলক্ষে বর্ণিল ঢঙে সেজেছে থাইল্যান্ডের আয়ুত্থায়া শহর। হাতির কুচকাওয়াজ, ঐতিহ্যবাহী শোভাযাত্রা আর জলকেলি করে তারা দিনটি উদযাপন করছে। বৌদ্ধ পঞ্জিকা অনুযায়ী এবার 2560 বর্ষবরণ উদযাপন করছে থাইল্যান্ডবাসী। এবারের উৎসব চলবে বাংলা 2রা বৈশাখ বা 15 এপ্রিল পর্যন্ত। হাতির দেশ হিসেবে খ্যাত থাইল্যান্ডের প্রাচীন রাজধানী আয়ুত্থায় এখন সাজ রব। এখানকার হাতির আশ্রমগুলোর মাহুতরা এখন ব্যস্ত সময় পার করছেন তাদের প্রিয় হাতিকে গোসল করিয়ে বিভিন্ন রঙে সাজাতে। ঐতিহ্যবাহী বৌদ্ধ নববর্ষ উদযাপনের লক্ষ্যেই তাদের এত আয়োজন। থাইল্যান্ডের নববর্ষ বরণ স্থানীয়ভাবে সংক্রান নামে পরিচিত। দিনটির প্রধান আকর্ষণ জলকেলি উৎসব। বিশ্বের সবচেয়ে বড় এই পানি উৎসবে নানা বয়সী মানুষ একে অপরকে ভিজিয়ে নতুন বছরের অভিনন্দন জানায়। জলের আনন্দোৎসবে পর্যটকদের আনন্দ দিতে যোগ দেয় হাতিরাও। থাইদের বিশ্বাস এই পানি তাদের সমস্ত দুর্গতি কালিমা ধুয়ে নিয়ে গিয়ে বয়ে আনবে স্বচ্ছতা, আনন্দ, সৌভাগ্য ও সুস্বাস্থ্য। এ এক অসাধারণ অভিজ্ঞতা। আপনি হাতির দিকে পানি ছুড়লেও তারা রেগে যায় না, বরং আপনাকে লক্ষ্য করে দ্বিগুণ বেগে সুর দিয়ে পানি ছিটাবে। সবাই হাসছে, গান গাইছে। আমি সামনের বছর আবারও আসবো। মহাসমারোহে নববর্ষ পালন উপলক্ষে হাতিদের জন্য উৎসব প্রাঙ্গণ জুড়ে আয়োজন করা হয় হরেক রকম ফলের। এত মজাদার ফলের পসরা দেখে হাতিগুলো মোটেই সময় নষ্ট করেনি। মুহূর্তেই সব ফল সাবার করে আনন্দে মেতে ওঠে তারা।
পর্যটক আকর্ষণ করতে থাইল্যান্ডের যে কোনো উৎসবে হাতির উপস্থিতি অপরিহার্য হলেও সম্প্রতি দেশটির হস্তি সংরক্ষণ সংগঠন হাতির পিঠে চড়ে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দেয়। তবে এতে উৎসব উদযাপনে কোনো ভাটা পড়েনি। এখন আরোহী না নিলেও হাতিরা জল ছিটিয়ে সুর দুলিয়ে আনন্দ বিলিয়ে যায়। সংক্রান্ত উপলক্ষে থাইল্যান্ডে পারিবারিক মিলন মেলা হয়ে থাকে। এদিন অনেকেই তাদের প্রয়াত স্বজনদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন, সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। 11 এপ্রিল থেকে শুরু হয়ে এই সংক্রান্ত উৎসব চলবে 15 এপ্রিল পর্যন্ত। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নানগারহারে যুক্তরাষ্ট্রের বোমা হামলায় 36 জঙ্গি নিহত। সামরিক বাহিনীর প্রশংসায় ট্রাম্প। আফগানিস্তানকে পরীক্ষা ক্ষেত্র বানানো হচ্ছে, অভিযোগ কারজাইয়ের। সিরীয় সরকারের বিরুদ্ধে রাসায়নিক হামলার অভিযোগকে শতভাগ মিথ্যা বলে উড়িয়ে দিলেন প্রেসিডেন্ট আসাদ। দেশটিতে মার্কিন হামলা বন্ধে রুশ মার্কিন ঐকমত্য। ষষ্ঠবারের মতো পারমাণবিক বোমার পরীক্ষা চালাতে যাচ্ছে উত্তর কোরিয়া। দেশটিতে সামরিক হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের। এবং বাংলা নববর্ষ উপলক্ষে পঞ্চগড় সীমান্তে দুই বাংলার মিলন মেলা। ফসল তোলার উৎসব হিসেবে ভারত পাকিস্তানের পাঞ্জাব সীমান্তে বৈশাখী উদযাপন। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।